সুপ্রিয় দর্শক, বিআরএস টাইমস ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন আয়নার পেছনে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অলিউর রহমান খান। আমরা এই অনুষ্ঠানে জানব গুমের শিকার ভুক্তভোগীদের নানা অভিজ্ঞতার কথা, জানব আয়নাঘরের রহস্যের কথা। আমাদের সাথে আজকে আছেন তেমনই একজন ভুক্তভোগী, সাজিদ ইসলাম। সাজিদ ইসলাম, আপনাকে স্বাগত। জি, আমি সাজিদ ইসলাম। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি নর্থ সাউথ থেকে আমার বিএসসি শেষ করছি। তারপর আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতাম। মূলত তারা ওইখান থেকে আমাকে ফলো করতো। আর একদিন অফিসের শেষে, এটা সিটিডিসি, তখন আমি জানতাম না সিটিডিসি, পরে বুঝতে পারি তারা সিটিডিসি। তারা একদিন আমাকে আমার অফিস শেষে আমার সাথে দেখা করতে আসে। আমার কিছু কলিগও ছিল সেখানে। তারা বলছিল, আমরা প্রশাসনের লোক, আপনার সাথে কিছু কথা আছে, আমাদের আপনার সাথে যাইতে হবে। তো আমরা বলি, কেন, কি দরকার বলেন, এখানে বলেন। তারপর না, আপনার কিছু তথ্য দরকার, আপনাকে ছেড়ে দিব আর কি, আমাদের এখানে যেতে হবে অফিসে। তো আমার কলিগরা বলতেছিল যে যা দেখে আসো। তো আমার তখন মানে মাথায়ও ধারণা আসে না যে এটা গুম বা কিছু একটা। হ্যাঁ, অফিসেই। সো আমি গেলাম তাদের সাথে আর কি। যাওয়ার সময় যখন তারা আমাকে গাড়িতে উঠায় হাইছে, তখন তারা এসে আবার যে সিসিটিভি ফুটেজ যখন নিতে আসে, তখন সবাই বুঝতে পারে যে এখানে একটা অন্য কিছু একটা হইতে চাইতেছে। তখন তারা বাধা দেয়, কিন্তু তখন একটা জোর জবরদস্তি হয়। তখন তারা আমাকে তো অলরেডি তারা গাড়িতে উঠাই ফেলছে, তখন তারা আমাকে নিয়ে যায়। তো আমি ভাবছিলাম হয়তো আমাকে জিজ্ঞাসাবাদ করবে, হয়তো কিছু চড়থাপ্পড় দিবে বা কিছু একটা জানবে, হয়তো ছেড়ে দেবে। আমি মানে ঘন করেও বুঝতে পারতেছিলাম না যে কি হবে আর কি। তারপরে তারা আমাকে গাড়িতে কথা বলতে বলতে নিয়ে গেল। ওই দিন সন্ধ্যায় আমার সাথে অনেক কথাবার্তা বললো, আমি কি করি, আমার পরিচিত, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ভার্সিটির পরিচিত, এদের সম্পর্কে জানার চেষ্টা। তখন ওদের কাছে আমি একটা মানে আমার একটাই ছবি পাইছি, সেটা হলো ওদের কাছে আমার আইডি কার্ডের ছবিটা ছিল। সেদিন রাতেবেলা আমাকে মারধর করে নাই। প্রথম দিন আমাকে ওদের 7 তলায় একটা গুম ঘর আছে, সেখানে আমাকে ঢুকাই দিল আর কি। হ্যাঁ, জি জি, ওইখানে আর কি। এটা খুব সিলড একটা ঘর, বাইরে থেকে বুঝে উপায় নেই যে এখানে একটা আছে। আমাকে জমটুপি পরে ফেলছিল, আমি কিছু দেখি না, অনুভব করছি প্রথম। জি জি। আর ওইখানে আরো অনেকগুলো সেল ছিল, একটা সেলের সাথে একটা সেলের কোনো কানেকশন নাই। মানে ওটা অফিসিয়াল কোনো জেলখানা না, ওটা আনঅফিসিয়াল একটা। ওখানে কেউ যেতে পারে না, সব ওদের পাসপোর্ট সব সিল মারা এরকম ছিল। তো ওই দিন আমাকে ওইখানে ঢুকাই দেয়। তারপরের দিন থেকে আমাকে আবার প্রতিদিন কথাবার্তা জিজ্ঞাসাবাদের জন্য নেয়, এবং আস্তে আস্তে মারধর করা শুরু হয় আর কি। কারণ তারা অনেকের ছবি দেখা, যাদেরকে আমি একটু চিনি না। আমি তো আমার পরিচিত যারা ছিল, যারা আমার ফ্রেন্ড সার্কেল, আমি জানি হ্যাঁ এরা এটা করে, আমার ফ্রেন্ড, আমার ভার্সিটির সিনিয়র ভাই বা জুনিয়র ভাই। আমি তাদের বলছি, হ্যাঁ এরা সব ইনফরমেশন ওপেন, আপনারা ওদের বাসায় যান, সে কি করে সব জানতে পারবেন। আচ্ছা, আমি আমারটা তো বলতেছি। আর আপনি যা অপরিচিত যাদের বলতেছেন, এদেরকে আসলে আমি দেখিনি। হয়তো কখনো কোনো চায়ের আড্ডা বা আমার আড্ডা দিয়ে ওখানে অনেকেই অপরিচিত আসে মাঝে মধ্যে, এর মিউচুয়াল ফ্রেন্ড, ওর মিউচুয়াল ফ্রেন্ড। অনেকের সাথে বন্ধুত্ব হয়, অনেকের সাথে বন্ধুত্ব হয় না, অনেকের সাথে কত আগে কথা বলছি। সো এরকম থাকতে পারে, আমি জানি না, চেহারা ভুলে গেছি। অথবা এমন হইতে পারে আমি কোনো মসজিদে নামাজ পড়ছি, ওইখানে অন্য কেউ আসছিল। সো এরকম তারা অনেকগুলো ইনফরমেশন, যেমন আমার ভার্সিটি থাকতে সবসময় আর কি দাড়ি ছিল না আর কি। আমি মাঝে মাঝে দাড়ি বড় করতাম, মাঝে মাঝে কাটতাম। এটা আমার মানে তো আমি আসলে ফ্যাশনের জন্য এটা আমার অভ্যাস ছিল। তারা এখানে পিক করছে, তুমি কেন দাড়ি কাটতা, এই সময় তোমার দাড়িটা কেন কাটা ছিল, বা এই সময় তুমি কেন দাড়ি কাটতে, বা তুমি এরকম অনেক প্রশ্ন। এটা কি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে ওরা পেয়েছে ছবিগুলো? সম্ভবত এখানে পাইছে, তারপরে কোনোভাবে পেয়েছে। কিন্তু ওদের কাছে প্রথম ছবি ছিল যে আমার ভার্সিটির আইডি কার্ডের ছবিটা। ওইখান থেকে আমার মধ্যে মানে আমার বাসার ইনফরমেশন, কারণ আমার ফেসবুকে থেকে তো ওরকম ইনফরমেশন সব দেওয়া হয় না এইভাবে, কিন্তু ওইখানে আমার পিন পয়েন্ট, ফোন নাম্বার সব দেওয়া আছে। তো যেটা সবচেয়ে কষ্ট দিছে, ওরা মারধর শুরু হয়েছে যখন আমি কোশ্চেনের উত্তর দিতে পারতাম না, কারণ আমি জানি না আমি কি বলবো। কি বলতেছিল মানে যে আমি চিনি এদেরকে, আমাদের কোনো একটা কানেকশন আছে, আমরা এটা করছি, আমরা তারপরে ওদের বিভিন্ন জিনিস, যেমন ওদের বিভিন্ন জিনিস নষ্ট হয়েছে, এটা আমরা করছি। যেমন আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, বা আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ফ্রিল্যান্সিং করে। সো ওদের অনেক কিছু আমরা করার চেষ্টা করছি, বা আমরা কিছু একটা করতে চাইতেছি ওদের সাথে ক্ষতি করা, বা আমরা সরকার বিরোধী নির্বাচন বা যেটাই হোক, আমরা সরকার বিরোধী নাশকতা বা কিছু করতে, ক্রাইম করার চেষ্টা করছি আমরা এসে আর কি। তো আমরা বলছি না, আমাদের কোনো সংঘবদ্ধ কিছুই নেই, এবং কেউ যদি হইতে পারে, আমার পরিচিত কেউ ফ্রেন্ড সার্কেল মিউচুয়াল থাকতে পারে, আমি চিনি না। আচ্ছা। এবং আরেকটা বিষয়, ওরা আমার বাসার ফোন কিন্তু ট্র্যাক করা ছিল, ওরা শুনতেছিল বাসা কি কি করে। যেমন আমার আব্বুর সাথে আমার একটা
কাঁচা মিঠা একটা সম্পর্ক আছে, আব্বু হয়তো অনেক কারণে পছন্দ করে না যে ওইটা করে না কেন, ওইটা কথা শুনে না কেন। তো তারা এগুলো নিয়ে পিক করছে, তোর আব্বুই তো তোরে পছন্দ করে না, তোর আব্বুই তো বলে তুই বকা মানে ভালো লোকদের সাথে মিশিস না, বা এটা সেটা। ধরেন আমরা ধরেন একটু বেশি নামাজ পড়লে বাবা মার একটু ইয়া করে যে কিরে ও এত ইয়া একটু উন্নতি ক্যারিয়ার দিকে মন দিয়ে একটু পড়াশোনা কর ঠিক মতো। তো এগুলো নিয়ে কথাবার্তা ওরা এগুলো নিয়ে পিক করছে যে না তোর আব্বা তো তোরে নিয়ে এটা না, তোর মধ্যেও অনেক কিছু সমস্যা আছে। মানে একটা পর্যায়ে ওরা কনভিন্স হয় যে আমি তেমন কাউকে চিনি না বা আমার সাথে কোনো কানেকশন নাই। তো এরপরে ওরা জাস্ট আমাকে ফালা রাখছে, মাঝে মধ্যে আমাকে নিয়ে যেত। হ্যাঁ, ওই আমাদের বাথরুম যেমন চিন্তা করেন এরকম একটা চিপা, একটা বাথরুমের সমান। আমরা আজান শোনা যেত, এইভাবে আমরা আর কি টাইমিংটা ইয়া করতাম। আর সবচেয়ে কষ্টদায়ক ছিল খাবার। তারা যে খাবারটা দিত এটা আসলে খাবার যোগ্য না, মনে হতো কেউ খাওয়া এটা করে দিয়ে দিছে আর কি। দিত সবজি দিত, বুড়া সবজি, বাজারে যত বুড়া সবজিগুলো আছে ওগুলো দিত। আবার মাছ, ওদের ক্যান্টিনে যেসব মাছগুলি থেকে যেত ওগুলোর আবার ভাজতো, তারপর এগুলো আমাদেরকে দিত। তারপরে এটা খাইতে খুব কষ্ট হইতো আর কি। মূলত আমি প্রথম খাইতাম না আর কি, প্রথম মনে করতাম যে না খেয়ে থাকি, কিন্তু পরবর্তীতে যখন দেখছি যে আর তো সম্ভব না, তখন ওই পচা খাবার এমন আছে যে আমরা ভাতগুলো ধুয়ে খেতাম। আমরা কথা বলা নিষেধ ছিল, কিন্তু মাঝে মধ্যে হয়তো মানে যারা গার্ড ছিল তারা হয়তো একটু নর্মাল থাকতো, তখন আমরা একটু দেয়ালে বাড়ি দিয়ে কথা বলার চেষ্টা করতাম। তো এখান থেকে অনেকের সাথে একটু পরিচয় হয়েছে, চেহারা দেখি নাই কারো, কিন্তু কথা শুনছি, কথা শুনতো। যদি সুযোগ হইতো, সবসময় হইতো না, মাঝে মধ্যে হইতো আর কি। গার্ডরা খুব বাজে আচরণ করতো যারা, তারা আমরা যদি রেস্ট নিতাম তার মধ্যে তোরা রেস্ট, তোরা ঘুম, তোরা চিলেচিলি করবি, ইয়া করবি, হাউতাস করবি, কান্নাকাটি করবি, তোরা চুপ হয়ে বসে তো রিল্যাক্স কেন? আমি অনেক কষ্টে কোরআন ম্যানেজ করছিলাম আর কি। কোরআন ছিল না, একটা ছিল, সবাই চায় যে একজনের মাধ্যমে ওইখানে আরেকজন বন্ধু সে অনেকদিন ছিল, সে একটা কোরআন ম্যানেজ করে দিছে আর কি কোনোভাবে ছিল। আমি আবার ছিঁড়া ছিল আর কি, ভাত দিয়ে লাগায় তো কোরআন পড়তাম। কোরআনটাতে বাংলা অনুবাদ ছিল আলহামদুলিল্লাহ, আমি এর আগেও বাংলা অনুবাদ পড়ছি, কিন্তু ভিতরে আবার অনেকবার পড়ছি। হ্যাঁ, তখন সূরা ইউসুফ যখন পড়তাম তখন আমার কাছে ভালো লাগতো, যে আমি জানতাম যে বলছি এরপরে ভালো কিছুই আছে। সো এটাতে রিল্যাক্স থাকার চেষ্টা করতাম। তো ওরা তখন আমাদের রিল্যাক্সেশনটা ইয়ে করতো, আমি এত কষ্ট করে গার্ড দিতেছি 12 ঘন্টা, আমিও তোদের সাথে বন্দি থাকতেছি, তুই রিল্যাক্স কেন? তো এরকম খারাপ ব্যবহার করতো। রোজা রাখতাম, রোজা রাখলে একটু হয়তো ইফতারি দিত, একটু খাবার একটু নতুনত্ব আসতো, এই জন্য হয়তো রোজাটা একটু বাড়ায় দিতাম, কিন্তু ওরা এটা পছন্দ করতো না। তারপরে সবচেয়ে বেশি ছিল ইসলাম বিদ্বেষী ব্যাপারটা। মাঝে মধ্যে ওরা জিজ্ঞাসাবাদের সময় ধরেন ট্রিগার করার জন্য নবীজিরে ডাইরেক্ট কিছু না বললেও সাহাবি বা ইসলাম বিভিন্ন জিনিস নিয়ে কটু মন্তব্য, এই মন্তব্য সে মন্তব্য করতো, যেন আমরা একটা উত্তেজিত হয়ে কিছু বলি। তো আমি সবসময় একটু কাম থাকার চেষ্টা করছি না। দেখেন, একদিন রমজানের সময় আমার সামনে সিগারেট খেতেছে, সিগারেট খেতে বলতেছে যে আমাদের স্যার কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সো আমি বলছি দেখেন, আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো এটা তো আমি নিজেই জানি না, এখন আমি আপনারটা কিভাবে, মানে তো আমার বদার করার বিষয় না। এইভাবে অনেক কিছুতে ট্রিগার করার চেষ্টা করতো। আরো অনেক বিষয় আছে এখানে। 2 মাস আমার তালা খোলা হয় নাই, আমি 7 মাসের মতো ছিলাম। এরপরে ওইখানে 7 মাস ছিলাম। তারপরে আমাকে আমার ওইখানে আরো কয়েকজনকে গুম করা হয়। তো তাদের কয়েকজনের সাথে মিলে আমাকে একটা মামলা দেয়। আমার ফ্যামিলি জিডি করার চেষ্টা করছে, কিন্তু জিডি নেয় নাই, কোনো অপহরণ জিডি নেয় নাই। আমার অফিসের ওখানে থানার চেষ্টা করছে, আমাদের বাসার থানার চেষ্টা করছে, কেউ নেয় নাই। কারণ ওরা জানে, বুঝতে পারছে যে এখানে একটা গুম হয়েছে। আমি ওদেরকে বলছিলাম যে আমার ফ্যামিলিকে জানায় দেয়, ওরা জানায় নাই। কারণ নিয়ম হলো যে মামলা দেওয়ার সাথে তো আমার ফ্যামিলিকে জানাতে যে আপনাদের একজনকে আমরা মামলা দিই। তো মামলা ওইখানে যাওয়ার পর আমি জেলখানায় আমাকে যাওয়ার পর আমার তো নাম্বার একটা মনে আছে, আমি এটাতে ওইখানকার অফিসিয়াল ফোনে আমাদের কি ফোন দেওয়ার কোনো সুযোগ ছিল না। এটা হইলো আমাদের কেরানীগঞ্জে। তো ওই কেরানীগঞ্জে আমি কিছুদিন ছিলাম। এরপর আমাকে কাশিমপুরে যখন করা হয়, তখন আমি ওইখানে একটা অফিসিয়াল ফোনে ফোন দেওয়া যায়। আমি একটা ফোন আব্বুর একটা নাম্বার ট্রাই করছিলাম, হয়নি। এরপরে আবার ট্রাই করছি, একদিন হয়েছে। তো তারা তখন আমাকে দেখতে আসে, তখন তারা বুঝতে পারে যে আমি তো আমার কেরানীগঞ্জ কাশিমপুরে আমার সাথে দেখা করতে। সেটা হলো আরো 1.5 মাস হয়ে গেছে ঘুম থেকে আমি মামলা হয়েছে। আমাদের 24 ঘন্টা লক আপ করে রাখতো, একটা ব্লকে রেখে দিত। অন্যান্য আসামিরা যেখানে খেলতে পারে সেখানে আমাদের কোনো কিছু সুযোগ ছিল না। তা বিভিন্ন ছুতো আমাদেরকে অনেক কিছুই থেকে বঞ্চিত করে। এমনকি আমরা যখন জামিন হয় আমাদেরকে ছাড়তো না। আমার জামিন হয় 14 দিন পর আমি ছাড়া পাইছি। এবং কারণ এমন হয় যে মানুষ তো 14 দিন জেলেও থাকে না মামলা হইলে, জামিন হয়, কিন্তু 14 দিন বা আরো অনেকের অনেক কিছু লাগে, টাকা পয়সা দিতে হয়, এই দিতে হয়, সে দিতে হয়, এদেরকে
এই ক্লিয়ারেন্স লাগে। তো আদালত যেখানে জামিন দিতেছে সেখানে আবার অন্যান্য বিভিন্ন সংস্থার কি ব্যাপার, তারপরে ওইখান থেকে আবার অনেককে তুলে নিয়ে যায়, আবার মামলা দেয়। জি জি, এটা তো ভয় ছিলই। তো আমার সাথে আলহামদুলিল্লাহ অনেক এদিক দিয়ে আমার কাছে তেমন কিছু করে নাই ওরা, কারণ ওরাই কিন্তু আমাদের একটা ভয় ছিল যে ওরা যদি চেষ্টা করে তো মানে প্রথমে তো আপনাকে জিজ্ঞেস করলো বন্ধু বান্ধব বা এটা ছিল, হ্যাঁ। তারপরের 2 মাস বা 3 মাস এরপর একই কোশ্চেন রিপিট করতো। আচ্ছা, কিন্তু মারধর এতটা করতো না। আর মারধর কিভাবে করতো? এমনি ইয়েতে আমাকে লাঠি, হ্যাঁ আমাকে ঝুলায় নাই, ঝুলানো দরকার পড়ে না, ঝুলাতে পারে না কোনো কারণে ঝুলানো, কিন্তু আমাকে বেঁধে পিটাইছে, বেঁধে হাত পা বেঁধে সব মানে মুখোশ টুখোশ পরে লাঠি দিয়ে পিটাইতো। বেশি করে আমার এখানে মনে হইতো যে ভেঙে গেছে, এরকম এগুলাতে ফুলে গেছিল আর কি, এখানে হাড়গুলোতে পিটাইছে। ওই যে আমি কোশ্চেন মিথ্যা কথা বলতেছি বা সত্যিটা বল, নাহলে আরো বেশি আরো বেশি। আপনার কাছে আসলে বের হওয়ার পরে বা ওই সময় কি মনে হতো, কেন আপনাকে ধরে এনেছিল? এই যে তারা আমার কাছে নতুন ইনফরমেশন চায়। আচ্ছা, তারা মনে করছে হয়তো আমি অনেক ইনফরমেশন জানি, আমি জড়িত বা জড়িত না। ওদের কথা হলো তো তুই জড়িত নাকি জড়িত না আমার দেখার বিষয় না, তুই জানো তুই বলবি, তুই এই পরিচয়, আমি যেটা জানি না সেটা কি বানায় বানায় বলবো। তারপর তারা আমার কোনো কিছু লিখতে দিত, এটা দিত, তো আমি লিখছি যে আমি আমার বাসাটা আমি এটা করছি আমি লিখছি। তো এর পরবর্তীতে তারা আমার সাথে যখন ওরা আমার কাছে মনে ওরা বুঝতে পারে যে আমার কাছে অপরাধ নাই, এটা একটা ফলস ইয়ার, ওদের ফলস অ্যাজাম্পশন, কিন্তু ওরা তো এখন এটা জায়েজ করতে হবে বিষয়টাকে, তাই না? জায়েজ করার জন্য ওরা আমাকে বিভিন্ন রকম মানে ওদের টাইম পাস বিভিন্ন রকম কোশ্চেন করতো, মজা করতো, আবার কোশ্চেনও করতো যে হয়তো আমি হয়তো এতক্ষণ লুকাইছি এখন বলবো, এটা হয়তো ওদের টেন্ডেন্সি ছিল। আমাকে একটা সময় তো ভয় দেখানো হচ্ছিল, প্রথম তো ভয় দেখানো থেকে ক্রস ফায়ার দিবে, আমি একটা সময় বিশ্বাস করতেছিলাম যে মনে হয় দিয়ে এরকম ক্রস ফায়ারটা কিছু দিবে, কারণ আমাকে এমন সব কথা বলা হচ্ছে যেটা মানে খুব ভয়ঙ্কর। যেমন আমি এরকম করছি নাকি ওরকম করছি, এদের খুনের সাথে জড়িত ছিলাম নাকি। তারপরে কারণ আমার তো মনে হচ্ছিল যে ওরা জানে না, ওরা তো সত্যি সন্দেহ করছে। তো এরকম আমাকে বলতো, একদিন আমাকে বলতেছে যে আমার সাথে কে আছে সে বলছে আমি এটা করছি, আমি বলতে আরে এরকম তো কিছু হয় না, তাকে নিয়ে আসেন, যদি বলে আমার সামনে বলুক যে আমি এটা করছি তাহলে তো হয়ে গেল। তখন তারা চুপ হয়ে গেছে, তখন আমি বুঝতে পারলাম যে তারা আসলে লাভ করতেছে আর কি এখানে, যে ধরেন আমি যদি মিথ্যা একটা স্বীকৃতি দিই হয়তো আমাকে দিয়ে একটা করতে হবে সেন্সেশন, যে একজনকে স্বীকার করতে পারছি, তাদের উপরে বসে দেখাতে পারবে স্যার একটা তো, কারণ আমার কাছে মনে হচ্ছে ওরা অনেকে ধরছে জাস্ট টার্গেট ফিল আপের জন্য। আমাদের সেলস এরকম টার্গেট থাকে না, এত ক্লায়েন্ট করতে মিট করতে, ওদের এরকম মানে থাকে যে ওরা নিজেরা অ্যাপ্রোচ করে। ধরেন ফেসবুক, আমি যেটা শুনছি যে অনেক ছেলের সাথে কথা বলছি যে আমাকে ফেসবুকে আমি কথা হইতো, আমার বড় ভাই এটা সেটা দেখা করতে বলছে, দেখা করতে গেছে আমাদের নিয়ে আসছে, তারপরে বলছে যে তুই খালি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলবি যে তুই যেটা করছো ভুল করছো, আর এই কথা তোর বলে তো এটা 164 হিসেবে কাউন্ট হয়। আমাদের বলছে তুই 164-এ জাস্ট বলবি মানে যেটা তুই ভুল পথে ছিলি, যা তোর ভুল বুঝেছে, তোর ফ্রেন্ড সার্কেলের সমস্যা ছিল, তুই কিছু না, তুই জাস্ট ভুল করছিস। তো আমি 164 দিই না, আমি তো এটা তো এরকম কিছুই না, আমি তো ভুল কিছুই করিনি। তারপর আপনার মুক্তি পাওয়ার পরের দিনগুলো সম্বন্ধে একটু জানতে চাই। মুক্তি পাওয়ার পরের দিন আমার জব পাইতে অনেক কষ্ট হয়েছে, এবং আমি জবে কি বলবো যে গ্যাপ ছিল। তো আমি পরবর্তীতে জবের ক্ষেত্রে ইন্টারভিউতে বলতাম যে হ্যাঁ আমাকে গুম করা হয়েছিল, এই কারণে আমার একটা জবে গ্যাপ ছিল। তো আমি আলহামদুলিল্লাহ একটা জব করি। তো মিশ্র প্রতিক্রিয়া, কিছু মানুষ অনেক হেল্প করছে, কিছু মানুষ হেল্প করতে চাইছে হয়তো বা একটু দূরত্ব রাখার চেষ্টা করতেছে, এটাই। আচ্ছা, আর 5ই আগস্টের পরে যখন আমরা জানলাম আয়না ঘর বা এরকম গুম ঘর ছিল, তো আপনি তো স্বচক্ষে দেখে এসেছেন। আমাদের তো আয়না ঘর নাম ছিল না, আয়না ঘর তো একটা নাম ছিল, ওই অনুযায়ী সবগুলো নামকরণ হয়েছে আয়না ঘর, এরকমই ছিল আর কি, গুম ঘর বা কোনো অ্যাকচুয়ালি নাম ছিল না আর কি। 7 তলা, সিটিসি 7 তলা, বা আরো ডিবিতে আরো কয়েকটা থাকতে পারে, আমরা যেটা আজ করতে পারি, বা সিটিসিতে আরো থাকতে পারে। আপনার যেদিন আপনাকে গ্রেফতার দেখানো হলো সেই দিন সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। গ্রেফতার সেদিন খুব স্বাভাবিক, সেদিন আমাদেরকে হঠাৎ করে আমি যাইতে হবে, তোর কি চল নাম, আমাদের কালকে তোদের মামলা দিয়ে দাও, ওদিন মামলা দিয়েছে রাত্রে, আমাদেরকে নিচে নাইনে রাখলো, যেখানে অফিসিয়াল যে সেলটা ওইখানে রাখছে, পরের দিন আমাদেরকে চালান করে দিচ্ছে কোর্টে, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছে। তখন কি আপনি একটু ভালো অনুভব করেছেন? অবশ্যই একটা তো ভালো, আমার একটা ধারণা ছিল কি ওরা আমাকে মামলা দিবে না, আমার এতদিন হয়তো রাখতেছে ইচ্ছা করে, মামলা টামলা দিবে না, আমার প্রথমে এটা বিশ্বাস ছিল, একটা আস্থা ছিল যে যেহেতু লাস্টে কথাবার্তা বলছি এতদিন। তো পরবর্তীতে একটা করলো যে ওরা, আমি 2 মাস এই ধৈর্য দিয়ে বলছিলাম যে যদি মামলাটা না দেয় তাহলে হয়তো আমার জন্য ভালো হবে, কিন্তু মামলাটা শেষ পর্যন্ত দিছে,
এবং একটু তো ভালো অনুভূতি। আমি মনে আছে আমি কেরানীগঞ্জে যে খাবারটা খাইছিলাম ওটা আমি তরকারি দিয়েছিলাম আমাদেরকে, সন্ধ্যার সময় গেছিলাম ওখানকে কিছু কয়েদি যারা দায়িত্বশীল, তারা একটা কি ডালের আর পেঁপের একটা তরকারি দিয়েছে, আমি তরকারি সব খাই ফেলছি। এত ভালো এত লাগছে। ভালো লাগছিল, হ্যাঁ। তো পৃথিবীর আলো যখন দেখলেন? হ্যাঁ, ওই দিন আমি অনেকগুলো বিড়ালের বাচ্চা দেখছি কেরানীগঞ্জে, বিড়াল খুব কিউট, আমার কাছে খুব ভালো লাগছে, এতদিন পর বিড়াল দেখছি। এবং কুকুরের আওয়াজ শুনতাম আমি ইয়াতে ঘুমিয়ে থাকতে, কিন্তু কোনো কুকুর বিড়াল কাউরে দেখিনি, শুধু গার্ডদের চেহারা দেখতাম, বিদঘুটের সব চেহারা। ওই সময় আপনার কি অনুভূতি ছিল ঘুমে যখন বন্দী ছিলেন, যে আপনি মুক্তি পাবেন? আমি মাঝে মাঝে আল্লাহর কাছে কি বলতেন? রাতে ঘুম ভেঙে যেত, মনে হচ্ছে কবরে আছি, লিটারেলি মনে হচ্ছে কবরে আছি, কারণ সব কিছু বন্ধ। আচ্ছা। এবং স্বপ্নে মাঝে মধ্যে দেখতাম যে বাইরে আছি আমি, তখন মানে বাইরের স্বাভাবিক জীবন স্বপ্ন দেখতেন? হ্যাঁ। স্বপ্ন দেখতাম, বাইরে দেখতাম যখন ঘুম ভাঙতো, আরে আমি তো ঘুমে আছি, তখন একটু খারাপ লাগতো। আবার মাঝে মাঝে আমি এটা দেখছি যে আমি একটা ঘুমে একটা স্বপ্ন দেখছি আমি গরু নিয়ে যেতেছি, তো আমি ভাবতেছি কুরবানি ঈদের পরে আমাকে ছেড়ে দেবে, সত্যি সত্যি কুরবানি ঈদের পরে ছেড়েছে, কিন্তু আমি জেলে গেছি। আমি জেলেও একই স্বপ্ন দেখছি, একটা গরু কুরবানি দিছি, সেটার পেট থেকে 8টা গরু বাইরেছে, ওইটারও কুরবানি দিছি। এর পরের কুরবানি ঈদে আমি কুরবানি ঈদের আগে আগে আমি পাইছি আর কি, মুক্তি পেয়েছেন। এবং আমি বাসায়, আমি এই স্বপ্ন দুইটা সত্য হয়েছে, দুইভাবে সত্য হয়েছে, 1 বছর পরে হইলো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকের অনুষ্ঠান থাকার জন্য, এবং সাবধান থাকবেন, ভালো থাকবেন, নতুন বাংলাদেশে নতুনভাবে এগিয়ে যাবেন।